নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। বিগত দিন কয়েক ধরে স্বাস্থ্য ভবন চত্বরের সামনে যে ছবিটা ছিল তা বদলে গেল নিমেষেই। ত্রিপল টাঙিয়ে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। একপাশে বসানো হয়েছিল বায়ো টয়লেট, ব্যারিকেড ঘিরে মোতায়েন ছিল পুলিশও। প্রশাসনের আশ্বাসের পর অবশেষে সেই ধর্না উঠে গিয়েছে। আর ধর্না উঠে যাওয়ার পর রাতারাতি বদলে ফেলা হলো সেই স্বাস্থ্য ভবন চত্বর। শনিবার সকাল হতেই দেখা গেল সব স্লোগান মুছে ফেলা হয়েছে রং দিয়ে। আশেপাশে যে সমস্ত দেওয়াল বা পাঁচিলে স্লোগান লেখা ছিল সেগুলিও এক রাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগের অবস্থায়। রাস্তায় লেখা স্লোগানের ওপর লেপে দেওয়া হয়েছে আলকাতরা। ভেঙে পড়েছে কংক্রিটের সেতু, যোগাযোগ বন্ধ। উৎপাদিত ফসল কিভাবে ঘরে তুলবে? সিঁদুরে মেঘ দেখছে কৃষকেরা। ধান পাকতে শুরু করেছে, কিন্তু উৎপাদিত ফসল কিভাবে ঘরে তোলা হবে? সিঁদুরে মেঘ দেখছেন কৃষকেরা। বাঁকুড়া জেলার কোতুলপুরে ছোটপাগলা খালের উপর ছিল একটি কংক্রিটের সেতু, যে সেতু দিয়ে হাজার হাজার মানুষ এবং কৃষকরা পারাপার করতেন। ছোটপাগলা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের চাষের জমিতে যেতে হয় এই খাল পেরিয়ে। খালের ওপারে রয়েছে কৃষকদের কয়েক হাজার একর ধানের জমি। কৃষকদের দাবি, আর সপ্তাহ খানেক বাদেই সমস্ত ধান ঘরে তুলতে হবে। তার আগেই সিঁদুরে মেঘ দেখছেন কৃষকেরা। কারণ এই খালের ওপর যে কংক্রিটের সেতুটি ছিল তা 8 থেকে 10 বছর আগে বন্যার জলে কিছু অংশ ধসে পড়েছিল। ধসে যাওয়া সেতুর ওপর থেকেই কোনো রকমে পারাপার করছিলেন সাধারণ মানুষ থেকে কৃষকেরা। তবে মাসখানেক আগে পুনরায় বৃষ্টির জলে ফুলে ফেপে উঠেছিল ছোটপাগলার খাল, আর তারই জলের স্রোতে ভেঙে গিয়েছে অবশিষ্ট কংক্রিটের সেতুও। ফলত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কৃষকদের চাষের জমির সঙ্গে। তবে শুধু কৃষকরাই নন, সাধারণ মানুষেরাও সমস্যায় পড়েছেন। আমাদের ফসল বাড়িতে কিছু নিতে পারছি না, পোলটা ভাঙা। এদিকে বাচ্চাদের শরীর খারাপ হলে ডাক্তারখানা আমার এপারে কিছুই নাই। সবজি দোকান সব ওপারে, আমাদের এপারে কোনো কিছু নাই। মুদিখানা দোকানও নাই যে আমরা ওইখান থেকে দোকানগুলো করব। আমাদের সব দিকে অসুবিধে। ফসল কি বাড়ি নিয়ে যেতে পারবে না, ফসল বাড়ি নিতে পারি না। কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? বহু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমাদের ফসল যাচ্ছে না, ওইদিকে লোকের কাছ থেকে টাকা নেওয়া, সুদে করে টাকা নিচ্ছি, সে টাকা শোধ করতে পারছি না। কেন কেন এটা কিসের জন্য? এই ফসল বাড়ি নিতে পারছি না, ফসল নিয়ে বাড়ি নিয়ে বিক্রি করতে পারছি না। এই পোলটা খারাপ, এখন যেতে পারছি না। অনেকটা ঘুরে ঘুরে আমার সব করতে হচ্ছে। এমত অবস্থায় কি চাইছেন? এর মধ্যে পোলটা হোক, আমরা সেটাই চাচ্ছি। ফসলের চিন্তায় রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। এই পরিস্থিতিতে এলাকার কৃষকরা একজোট হয়ে কোতুলপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে সমস্যার কথা জানিয়েছেন। তাদের দাবি, কৃষকদের উৎপাদিত ফসল যাতে তারা ঘরে তুলতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। আমাদের ছোটপাড়া লোকের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল, চাষের ওপর ডিপেন্ড করে আমাদের সংসার চলে। আমাদের এই যে এপারে যে চাষযোগ্য জমি, ধানের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত কিন্তু ছোটপাড়া গ্রামের মানুষের। তাহলে এই মতো অবস্থা, আমাদের যদি খালের ব্রিজটা ভেঙে পড়ে গেছে, তাহলে আমরা চাষের ফসল, কৃষি যন্ত্রপাতি কোনো কিছু আনতে পারছি না। আমাদের 1 মিনিটের হাঁটা পথ, আমাদের 1 ঘন্টা 25-30 কিলোমিটার ঘুরে আমাদেরকে চাষবাস করতে আসতে হয়। প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে আছি আমরা। তাহলে আমাদের ছোটপাগলা লোকের দীর্ঘদিনের দাবি ছিল খালের ব্রিজটা যাতে সংস্কার হয় পুনরায়। আমরা এই মতো অবস্থা সংশ্লিষ্ট দপ্তরে, বিডিওকে সমস্ত কিছু আমরা কৃষকরা একত্রিত হয়ে আমরা দরখাস্ত লিখেছি লিখিতভাবে। উনি আশ্বস্ত করেছেন, কিন্তু আমাদের তো ধান পেকেই গেছে, দেখতে পাচ্ছেন 3 ফসলা জমি আমাদের তাহলে এখন চাষবাস করতে যা প্রচুর অসুবিধার মধ্যে আছি আমরা কেউ পারাপার হতে পারছি না। চাষি বা মানুষ কৃষি ঋণগ্রস্ত, এই যে ঋণ দেনা করে চাষবাস করা হয়েছে, তাহলে যদি ফসল আমরা ঠিকঠাক না উৎপাদন করে না বিক্রি করতে পারি, তাহলে তো আমাদের ঋণের বোঝা আরও বাড়তে থাকবে। কোতুলপুর পঞ্চায়েত সমিতির কৃষি এবং সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ সমীর কুমার বাগ জানিয়েছেন, ভেঙে যাওয়া সেতু নিয়ে অভিযোগ জমা পড়েছে সমস্ত দপ্তরে। সমস্যার সমাধান হবে, তবে কৃষকদের সঙ্গে আলোচনা করে তাদের উৎপাদিত ফসল ঘরে তোলার জন্য একটি অস্থায়ী রাস্তার ব্যবস্থা করার পরিকল্পনা চলছে। বর্তমানে এখন কাজ চলছে। এছাড়াও ওনাদের
ধান ফসল মাঠ থেকে তোলার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছে। আমরাও বিডিও সাহেব আমরা কথা বলেছি যে কোনোভাবে যাতে ওই গ্রাউন্ড লেভেলেই তাদের একটা ঢালের মতো করে ফসলটাকে আনতে পারে, সেই মতো ওনাদের সাথে কথা বলবো। যেনারা কাজ করছেন সে মতো দরখাস্ত এলাকার চাষিরা দিয়ে গেছে, কথা বলবো। এবারে পোলের ব্যাপারটা যতক্ষণ না স্যাংশন হচ্ছে সেটা তো আর আমাদের পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত থেকে করার মতো অত বড় ফান্ড আসে না। যখন স্যাংশন দেবে আমরা চেষ্টায় আছি, সবসময় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্নভাবে জানাচ্ছি। হাই নিউজ নেটওয়ার্ক। প্রত্যেকটি পুজোর নিজস্ব ইতিহাস থাকে। পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রাক্তন বিধায়ক প্রয়াত অবন্তী কুমার মিশ্রের বাড়ির দুর্গাপুজোয় আজও ঐতিহ্যে ভরা। মাকে ভোগে দেওয়া হয় বাড়ির পুকুরের মাছ। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। প্রতি বছর ছোট থেকে বড় সকলেই অপেক্ষায় থাকেন এই দিনগুলির। প্রত্যেকটি পুজোর নিজস্ব কোনো ইতিহাস থাকে। আজ বলবো রামনগরে প্রাক্তন বিধায়কের বাড়ির দুর্গাপুজোর কথা। পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রাক্তন বিধায়ক প্রয়াত অবন্তী কুমার মিশ্রের বাড়ির দুর্গাপুজোয় আজও ঐতিহ্যের সুর লক্ষ্য করা যায়। রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক অবন্তী কুমার মিশ্রের বাড়ির দুর্গাপুজোকে ঘিরে মানুষের উৎসাহও থাকে অনেক। হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে পুজোর। প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি বছর এখানে এক চালার প্রতিমার পুজো হয়। এই দুর্গা পুজোর 4 দিন পরিবারের সদস্যরা আনন্দে যেমন মেতে ওঠেন, ঠিক তেমনি রামনগর এলাকায় বহু মানুষ এই পুজো দেখতে আসেন। মিশ্র বাড়ির দুর্গাপুজোয় মাকে ভোগে দেওয়া হয় মাছ। নবমীর দিন ভোগে দেওয়া হয় প্রাক্তন বিধায়কের বাড়ির পুকুরের মাছই। অষ্টমী নবমী সন্ধিক্ষণে বলি দেওয়া হয় চাল কুমড়ো, আখ, আদা। ব্রাহ্মণ বাড়ির রীতি মেনেই হয় পুজো। বিশ্বরঞ্জন মিশ্রের পুত্র বিভাস রঞ্জন মিশ্র জানান, দাদু শুরু করা পুজো আমরা বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যেতে চাই। ঐতিহ্য রীতি মেনে প্রত্যেক বছরই মিশ্র বাড়ির পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তবে আমাদের বাড়ির বৈশিষ্ট্য সেটা আমরা পালন করে আসছি। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যে সন্ধি পুজোটা হয়, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাইকে দিয়ে চাল কুমড়া, আখ, আদা একসঙ্গেই বলি দেওয়ার ব্যবস্থাটা আমরা রেখেছি, বরাবর সেটা করে আসি। এটা একটি বৈশিষ্ট্য। হাই নিউজ নেটওয়ার্ক। 225তম বর্ষে পদার্পণ যারা রায়বাড়ির পুজো। রামমোহন রায় থেকে বিদ্যাসাগর এবং উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনার যারা জমিদার বাড়ির এই দুর্গাপুজো। 225তম বর্ষে পদার্পণ রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর এবং উত্তম কুমারের স্মৃতি বিজড়িত চন্দ্রকোনা যারা জমিদার বাড়ির দুর্গাপুজো। এবছর 225তম বর্ষে পদার্পণ করতে চলেছে যারা রায়বাড়ির পুজো। চলছে পুজোর প্রস্তুতি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা 1 ব্লকের যারা গ্রামে জমিদার বাড়ির রায়বাবুদের পরিবার বধিষ্ণু পরিবার হিসেবে আজও পরিচিত। রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায়, তাই যারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়েরও। তেমনি যারা জমিদার বাড়ির সাথে সখ্যতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও। জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলে স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর, জানান বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যরা। এমনকি এই যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে। জমিদার বাড়িতে কবি গানের আসর বসত। বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি এই গান বেঁধেছিলেন, যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয়। এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে। দুর্গাপুজোর পাশাপাশি কালী, বিষ্ণু দেবতা, শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে। এখনও 3 বেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয়।
1155 বঙ্গাব্দে যারা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন রাম গোপাল রায়। পরবর্তী সময় তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি পেয়েছিলেন। তারপর থেকে জমিদার আরও বিস্তার লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা। আগে পুজোর সময় কবিগানের আসর, যাত্রাপালা, নঙরখানা চলত পুজোর 6-7 দিন। পাশাপাশি 10 থেকে 15টি গ্রামের মানুষ ভিড় জমাতো এই পুজোতে। চলত নারায়ণ সেবা। এই যে রায় পরিবারের পুজো ছিল, তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল। তো যাত্রাপালাগুলো আজকে আর হয় না, তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয়, তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন। আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয়। এবছর পুজো আমাদের 225 বছরে পদার্পণ করলেন রাজা রাজীব লোচন রায় পুজো শুরু করেন, রামগোপাল রায়ের নাতি। আমাদের দুর্গাপুজোতে বিদ্যাসাগর অংশ আসতেন, রাজা রামমোহন রায়ও আসতেন, হ্যাঁ, এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন পুজোতে অংশগ্রহণ করতেন। রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো। বর্তমানে জমিদারিত্ব নেই, তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ, যা এখন ভগ্নপ্রায়, আগাছায় ঢাকা। 21টি পরিবার এখনো বসবাস করেন, কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্যে। তবে পুজোর সময় হাজির হন পরিবারের সদস্যরা। পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও সমস্ত রীতিনীতি মেনেই আজও পুজোর আয়োজন হয়ে থাকে। বৈষ্ণব মতে পুজো হবার কোনো বলি হয় না, তবে নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যায় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য। পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরিতে অগ্রাধিকার পান পরিবারের মহিলারাই। থাকে খিচুড়ি প্রসাদের আয়োজন। আমাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে, এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয়, বড়ি দেওয়া হবে। এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে, কেনা কাটা হচ্ছে, কার বাড়িতে রং হচ্ছে, এসব আর কি। এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে। পুজোতে কি কি করতে হয় বা পুজোতে আমরা কিভাবে কি করে এই কটা দিন পুজো কটা দিন? পুজো কটা দিন আমরা তো এখানে ঠাকুর বাড়িতেই সব থাকা হয়। ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তরি তরকারি কোটা, আনাজ কোটা, ভোগের এবং ভোগ সাজানো। ছেলেরাও থাকে, আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি, মেয়েরাও থাকে। ভোগ রান্না আমরা নিজে হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয়, তার ব্যবস্থা করা হয়। ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয়, পুষ্পাঞ্জলি দেওয়া হয়। হ্যাঁ, তারপরে তোমার ভোগ রান্না হয় প্রত্যেক দিন, একবার করে সাদা ভোগ, খিচুড়ি ভোগ। হ্যাঁ, তারপর নবমী এলি তখন মনে হয় যে ওনার রজনী আজ লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী পরাণ যাবে, তখন আমাদেরও সেরকম মনে হয় নবমীর দিনে। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে যার জেরে আবারও বৃষ্টি শুরু হতে পারে। গত সপ্তাহে নিম্নচাপের পর আবারও নিম্নচাপের আশঙ্কা। আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে যার জেরে আবারও শুরু হতে পারে বৃষ্টি। পুজোর মুখে নতুন করে নিম্নচাপ নিয়ে বাড়ছে উদ্বেগ। দক্ষিণের একাধিক জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি জল ছাড়ায় প্লাবিত একাধিক এলাকা। হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া জেলাগুলির অবস্থা শোচনীয়। এই পরিস্থিতিতে আরও বৃষ্টি হলে অবস্থার অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘন্টায় তা উত্তর পশ্চিম দিকে সরবে। তবে এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
রবিবার একই পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ছাড়াও বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্র। উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। গত কয়েকদিনে বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা বেশ খানিকটা কমেছিল। বৃষ্টি কমে যাওয়ায় আবারও বেড়েছে তাপমাত্রা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।